আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম। আজকে আমি বেসিক ইলেকট্রিসিটি বইয়ের প্রথম অধ্যায় ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখন আমাদের যেহেতু আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি, এই অধ্যায়টি আলোচনা করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদেরকে প্রাধান্য দিয়ে আলোচনা করতে হবে সেই বিষয়গুলো আমরা দেখব। এখন আমরা প্রথমে জানব বিদ্যুৎ কি। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি হচ্ছে এক ধরনের শক্তি বা বল, যেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। অর্থাৎ আমরা বিদ্যুৎ চোখেও দেখতে পাই না, হাত দিয়ে ধরতেও পারি না, কান দিয়ে শুনতেও পাই না। তাহলে অনেকে বলতে পারে যে আমরা তো আলো দেখতে পাই, আমরা তাপ অনুভব করতে পারি, বা আমরা শব্দ শুনতে পাই, তাহলে এটা কিভাবে হয়? আসলে বিষয়টা হচ্ছে এগুলা হচ্ছে বিদ্যুৎ প্রয়োগের ফল। অর্থাৎ বিদ্যুৎ প্রয়োগ করলে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে বা কোনো একটা পদার্থে কি কি ফলাফল হয় ওটাই আমরা দেখতে পাই। যে বিদ্যুৎ প্রয়োগ করলে তাপ উৎপন্ন হয়, বিদ্যুৎ প্রয়োগ করলে আলো জ্বলে, এগুলো আমরা দেখতে পাই, কিন্তু আসলে আমরা প্রকৃতপক্ষে বিদ্যুৎ দেখতে পাই না। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এই কথাটির উৎপত্তি হয়েছে প্রাচীন গ্রীসে ইলেকট্রন থেকে। ইলেকট্রিসিটি শব্দের উৎপত্তি হয়েছে ইলেকট্রন থেকে। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 640 অব্দে, 640 থেকে 548 এই সময়কালে প্রাচীন গ্রীসের একজন পণ্ডিত, তার নাম হচ্ছে থ্যালেস, উনি প্রথমে খেয়াল করেন যে অ্যাম্বার অর্থাৎ পাইন গাছের আঠাকে অ্যাম্বার বলা হয়। যে পাইন গাছের আঠা যেটাকে অ্যাম্বার বলে, তারা অ্যাম্বারের সাথে যদি আমরা রেশমি কাপড় ঘষি বা মানে ঘষাঘষি করি আর কি, তো ওইখানে বিদ্যুৎ উৎপন্ন হয় বা ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। তো ওই জায়গা থেকে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির কথাটি চলে এসেছে। এবং বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বিষয়টা বুঝতে গেলে এখন আমাদেরকে জানতে হবে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ ও নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ কি এবং নেগেটিভ চার্জ কি? অর্থাৎ কোনো একটা পরমাণুতে স্বাভাবিক অবস্থায় পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ কোনো চার্জই থাকে না, সে নিরপেক্ষ অবস্থায় থাকে। তো কেন নিরপেক্ষ অবস্থায় থাকে? কারণ পরমাণুতে যে কয়টি ইলেকট্রন থাকে সেই কয়টি প্রোটন থাকে। যেহেতু আমরা জানি ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত এবং প্রোটন পজিটিভ চার্জযুক্ত, তখন পরমাণুটি নিরপেক্ষ অবস্থায় থাকে, অর্থাৎ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সমান সংখ্যায় থাকে। যখন ওই পদার্থ থেকে যদি আমরা একটা পদার্থ থেকে নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রনটাকে সরায় নিই, তাহলে পজিটিভ চার্জ এর আধিক্য দেখা দিবে, অর্থাৎ ওই পরমাণুটি পজিটিভ চার্জে চার্জিত হবে। আবার যদি কোনো একটা পরমাণুতে আমরা ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে দিই, অর্থাৎ ইলেকট্রনটাকে সরিয়ে না নিয়ে ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে দিই, তখন সেখানে ইলেকট্রন বা নেগেটিভ চার্জের আধিক্য দেখা দিবে। অর্থাৎ পরমাণু থেকে ইলেকট্রন সরালে অথবা যুক্ত করলে পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জের উৎপন্ন হয়। এবার আমরা দেখব এই যে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এটা কত প্রকার। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এটা মূলত দুই প্রকার। একটা হচ্ছে আমাদের স্থির বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ, এবং আরেকটি হচ্ছে চলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ কাকে বলে? আমরা শর্টকাট বলতে পারি যে ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে বলা হয় স্থির বিদ্যুৎ। অর্থাৎ আমরা অনেক সময় খেয়াল করে দেখব যে রাবারকে কাঁচের সাথে ঘষলে অথবা আমাদের গা থেকে যে আমরা পলিস্টারের কাপড় যেটাকে বলি আর কি, সেই কাপড়টি যখন আমরা গা থেকে খুলতে থাকি তখন চটচট আওয়াজ করে, এবং গা থেকে খোলার পরে গায়ের কাছাকাছি নিয়ে আসলে আমাদের গায়ের যে ওপরে লোমগুলো থাকে সেখান লোমগুলো আকর্ষণ করে। তো এখানে আসলে বিদ্যুৎ উৎপন্ন হয় আর কি। তো এটাই মূলত হচ্ছে স্থির বিদ্যুৎ। আর এরপরে আমরা দেখব চলবিদ্যুৎ। চলবিদ্যুৎ কি? আমরা এক কথায় বলতে পারি যে বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে সেই বিদ্যুৎকে বলা হয় চলবিদ্যুৎ। তো এখন চলবিদ্যুৎ আলোচনা করতে গেলে চলবিদ্যুৎ আবার দুই প্রকার। এখান থেকে আমরা যদি দেখাই তাহলে চলবিদ্যুৎ আবার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এসি বিদ্যুৎ, আর একটা হচ্ছে ডিসি বিদ্যুৎ।
এসি বিদ্যুৎ মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, আর ডিসি বিদ্যুৎ মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এখন এসি বিদ্যুৎ কি? তাহলে যেহেতু অল্টারনেটিভ কারেন্ট, অর্থাৎ যেই বিদ্যুৎ বা কারেন্ট চলার পথে সময়ের সাথে দিক পরিবর্তন করে সেই বিদ্যুৎকে বলা হবে এসি বিদ্যুৎ। অর্থাৎ এসি বিদ্যুৎ যদি আমরা বলি তাহলে এটা এরকম আর কি, অর্থাৎ সময়ের সাথে দিক পরিবর্তন করছে। আর ডিসি বিদ্যুৎ কি? ডিসি বিদ্যুতের নাম হচ্ছে আসলে ডাইরেক্ট বিদ্যুৎ বা ডাইরেক্ট কারেন্ট। এটা হচ্ছে সময়ের সাথে কোনো দিক পরিবর্তন করবে না, অর্থাৎ এরকম আর কি, যে একটা সরলরেখায় চলবে, সময়ের সাথে দিক পরিবর্তন করবে না। এটাই মূলত এসি বিদ্যুৎ এবং ডিসি বিদ্যুতের মধ্যে পার্থক্য। তো এখান থেকে মোটামুটি আমরা জানলাম বিদ্যুৎ কি এবং বিদ্যুতের প্রকারভেদগুলো আমরা বুঝতে পারলাম। এখন আমরা পরবর্তী বিষয়টা দেখব। এরপরে হচ্ছে বিদ্যুৎ প্রয়োগের ফল, অর্থাৎ আমরা যখন কোথাও বিদ্যুৎ প্রয়োগ করি তাহলে বিদ্যুৎ প্রয়োগের ফলে কি কি ফলাফল বা কি কি ঘটনা পরিলক্ষিত হয় সেই ব্যাপারটা আমরা জানার চেষ্টা করব। বিদ্যুৎ প্রয়োগের ফলে মূলত 4টি ফলাফল ঘটে বা 4টি ঘটনা দেখা যায় মূলত। তো সেই ব্যাপারটা আমরা দেখব। এক নাম্বার হচ্ছে চুম্বকীয় ফল, চুম্বকীয় ফল। 2 হচ্ছে রাসায়নিক ফল, শরীরবৃত্তীয় ফল, এবং 4 নাম্বার হচ্ছে তাপীয় ফল। অর্থাৎ কোনো একটা পরিবাহী বা কোনো একটি পদার্থতে বা কোনো একটা জায়গায় যদি আমরা বিদ্যুৎ প্রয়োগ করি তো আমরা এই 4টি ফলাফল মূলত দেখতে পাই। 1 হচ্ছে চৌম্বকীয় ফল, 2 রাসায়নিক ফল এবং হচ্ছে 3 শরীরবৃত্তীয় ফল, 4 হচ্ছে তাপীয় ফল। এক হচ্ছে চৌম্বকীয় ফল, 2 রাসায়নিক ফল, 3 শরীরবৃত্তীয় ফল এবং 4 হচ্ছে তাপীয় ফল। তো এখন প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো 1 নম্বরে কি রয়েছে? চৌম্বকীয় ফল, অর্থাৎ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই ফলকে বলা হয় চৌম্বকীয় ফল। এর পরবর্তীতে হচ্ছে রাসায়নিক ফল। কোনো একটা যৌগকে যদি আমরা দ্রবীভূত অবস্থায় কোনো একটা পাত্রে রাখি এবং ওই পাত্রে আমরা বিদ্যুৎ পরিচালনা করি তো ওই যৌগটি ভেঙে নতুন 2টি মৌল তৈরি করে আর কি। যেরকম আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বলতে পারি সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস উৎপন্ন করে। এটা হচ্ছে চুম্বকীয় ফল, এটি হচ্ছে রাসায়নিক ফল। এরপরে হচ্ছে শরীরবৃত্তীয় ফল। মানুষ বা অন্য যে কোনো প্রাণীর শরীরের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে কিছু অস্বস্তি অনুভূত হয় বা ব্যথা লাগে, কিন্তু বিদ্যুৎ প্রবাহের হার যদি বেশি হয় তাহলে চোখের নিমিষে মানুষটি অথবা ওই প্রাণীটি মৃত্যুবরণ করতে পারে। এটি মূলত হচ্ছে শরীরবৃত্তীয় ফল। এরপরে 4 নম্বরে আমরা দেখব তাপীয় ফল, অর্থাৎ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীটি গরম হতে থাকে, অর্থাৎ এই বিদ্যুৎ শক্তিটি মূলত তাপ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ তখন এটাকে বলতে পারি আমরা বিদ্যুতের তাপীয় ফল। মূলত এই 4 প্রকারে বিদ্যুতের ফল দেখা যায়, অর্থাৎ বিদ্যুৎ প্রয়োগের ফলে এই 4 রকমের ঘটনা মূলত আমরা দেখতে পাই। আমরা পরবর্তী বিষয়টি দেখব। এরপরে হচ্ছে অ্যাটম বা পরমাণুর গঠন, অর্থাৎ একটা অ্যাটম বা পরমাণু কিভাবে গঠিত হয়, এর কি কি উপাদান থাকে, কোথায় কোন উপাদান থাকে, সেই ব্যাপারগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। একটি অ্যাটমকে যদি আমরা বলি অ্যাটম বা পরমাণুর গঠন, পরমাণুকে বা পরমাণুর 2টি অংশকে পরমাণুকে ভাগ করা হয়। একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ।
অর্থাৎ আমরা যদি বলি একটা হচ্ছে নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস এবং আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের অংশ। পরমাণুর নিউক্লিয়াসে মূলত দুইটি উপাদান থাকে, একটি হচ্ছে প্রোটন এবং আরেকটি হচ্ছে নিউট্রন। অর্থাৎ নিউক্লিয়াসে দুইটি উপাদান থাকে, একটা হচ্ছে প্রোটন এবং আরেকটি হচ্ছে নিউট্রন। প্রোটন এবং আরেকটি হচ্ছে নিউট্রন। এখন প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, অর্থাৎ প্রোটনের নিজস্ব চার্জ হচ্ছে পজিটিভ, সে পজিটিভ চার্জ বহন করে, অর্থাৎ আমরা এখানে দেখাতে পারি প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ নিউট্রনের কোনো নিজস্ব চার্জ নেই। এরপরে যদি আমরা বলি পরমাণুর বাইরের অংশ, সেটা হচ্ছে নিউক্লিয়াসের পরমাণুর যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের বাইরের অংশ, সেটা হচ্ছে আমরা এখানে বলতে পারি এখানে মূলত থাকে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, অর্থাৎ ইলেকট্রন ঋণাত্মক চার্জ বহন করে। এইগুলা ছাড়াও পরমাণুতে আরও কিছু উপাদান থাকে, অর্থাৎ পরমাণু আমরা যদি দেখি বা পরমাণুর ব্যাপারটা যদি পর্যালোচনা করি, আরও কিছু উপাদান দেখতে পাই। সেই উপাদানগুলো হচ্ছে পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, তারপরে হচ্ছে মেসন, পাই1, μ1, ইত্যাদি। এগুলা উপাদানকে মূলত অস্থায়ী কণিকা বলা হয়, অর্থাৎ পরমাণুতে এই কণিকাগুলো সবসময় পাওয়া যায় না, এগুলাকে এজন্য অস্থায়ী কণিকা বলা হয়। এছাড়াও যদি আমরা পরমাণুর মডেল একটু দেখতে যাই, অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে থাকে, একটা যদি আমরা পরমাণু দেখাই, যে কোনো একটা পরমাণু, তো এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকবে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এবং পরমাণুর বাইরে অসংখ্য এভাবে কক্ষপথ থাকবে, যেই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো অবস্থান করবে। এখানে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করবে নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী আর কি, সেটা আমরা একটু পরে দেখব। এইভাবে অবস্থান করবে। তো পরমাণুর যে গঠন এরকম বা পরমাণু যে দেখতে এরকম, এই তথ্যটি দিয়েছিলেন বিখ্যাত বিজ্ঞানী নিলস বোর। তিনি একটি স্বপ্নের মাধ্যমে এই ব্যাখ্যাটি দেন এবং এই স্বপ্নের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি অনেক দিন ধরে খুঁজছিলেন যে পরমাণুর গঠনটা কেমন হবে, এটার একটা তথ্য বা এটার একটা উপাত্ত দেওয়ার জন্য, কিন্তু তিনি এটা খুঁজে পাচ্ছিলেন না। তা তিনি তারপরে বর্ণনায় বলছেন যে তিনি একদিন রাত্রে ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখছেন যে তিনি জ্বলন্ত সূর্যের উপরে বসে আছেন। তো জ্বলন্ত সূর্যের উপর বসে আছেন এবং তার চারপাশ দিয়ে গ্রহগুলা শোঁ শোঁ করে চলে যাচ্ছে আর কি। তো এই গ্রহগুলা একটি চিকন সুতার সাহায্যে সূর্যের সাথে বাঁধা আছে। কিছুক্ষণ পরে ওই জায়গাটা ঠান্ডা হয়ে গেল এবং গ্যাসগুলা জমে গেল আর কি। এবং তিনি ওনার স্বপ্ন থেকে জাগা পেয়ে গেলেন এবং তিনি বুঝে গেলেন যে এটাই মূলত তিনি যেটা খুঁজছিলেন পরমাণুর গঠন, এটাই সেই কাঙ্ক্ষিত পরমাণুর গঠন। এবং এই স্বপ্নের ব্যাখ্যার জন্য তিনি পরবর্তীতে নোবেল পুরস্কারে পুরস্কৃত হন। তো এটাই হচ্ছে তার সেই বিখ্যাত পরমাণুর মডেল, অর্থাৎ তিনি যে মধ্যে
সূর্যের উপর বসেছিলেন সেটাই মূলত হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে ঘুরে এবং ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, এটাই মূলত হচ্ছে গ্রহগুলা। তিনি এখান থেকে এই মডেলটি দিয়েছিলেন আর কি। তো আমরা একটা মজার বিষয় জানলাম। তো এর পরের বিষয়টি আমরা এখন দেখার চেষ্টা করব। এরপরে হচ্ছে অ্যাটম বা পরমাণুর গঠনে আরও কিছু আমরা বিষয় দেখব, সেটা হচ্ছে বিভিন্ন পরমাণুর অ্যাটমের গঠন কেমন হয়। আমরা প্রথমে দেখব কপার পরমাণুর, কপার বা তামার গঠন প্রণালী। তো তামা বা কপারের গঠন প্রণালী আমাদেরকে জানতে গেলে প্রথমে জানতে হবে যে কপার বা তামাতে কয়টি ইলেকট্রন থাকে। তো আমরা জানি কপার বা তামাতে 29টি ইলেকট্রন থাকে। তো এখন যে বিষয়টা হচ্ছে আমরা একটা সূত্র মনে রাখবো, 2n²। 2n², এই সূত্র অনুযায়ী পরমাণুতে ইলেকট্রনগুলো মানে বিন্যস্ত থাকে। আমাদের পরীক্ষাতে আসতে পারে কপার বা তামার পরমাণুর বা অ্যাটমের গঠন প্রণালী দেখাও। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে, অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী দেখাও বা জার্মেনিয়ামের গঠন প্রণালী দেখাও। তো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব। তো এখানে আমরা যে সূত্রটা মনে রাখবো 2n²। তাহলে প্রথম কক্ষপথ যখন হবে, 1 নম্বর কক্ষপথ, 1 নং কক্ষপথ, তখন কি হচ্ছে 2 × 1² অর্থাৎ 2টি, অর্থাৎ 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2টি। এরপরে 2 নং কক্ষপথের ক্ষেত্রে 2 × এখানে হচ্ছে 2² তাহলে এখানে হবে 8টি। এরপরে 3 নং কক্ষপথ, এখানে হবে 2 × 3² তাহলে 3 × 9 9 × 18টি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কপার বা তামার পরমাণুর ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 29টি। প্রথম কক্ষপথে থাকছে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে রয়েছে 18টি। তাহলে এখন চতুর্থ কক্ষপথে থাকবে 4 নং কক্ষপথে আর কি 4 নং কক্ষপথে থাকবে হচ্ছে, যেহেতু আমাদের মোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 29টি, আমাদের প্রথম কক্ষপথে রয়েছে 2টি, 8টি, তাহলে 10টি হলো, এবং 18 তাহলে সব মিলে 28টি। তাহলে অবশিষ্ট একটি থাকছে, তাহলে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকবে। এটা যদি এখন আমরা চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে আমরা এখানে দেখাতে পারি এটা হচ্ছে প্রথমে নিউক্লিয়াস। কার নিউক্লিয়াস? কপার পরমাণুর। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে হচ্ছে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে হচ্ছে 18টি, এবং শেষ কক্ষপথ অর্থাৎ 4 নম্বর কক্ষপথ বা চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকবে একটি। এইভাবে আমরা দেখতে পাবো যে এটাই মূলত হচ্ছে কপার পরমাণু বা তামার অ্যাটমের গঠন প্রণালী। তো এখানে আমরা একটা মজার বিষয় জেনে থাকবো যে ইলেকট্রন সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করে, অর্থাৎ দুটি করে ইলেকট্রন একসাথে অবস্থান করার চেষ্টা করে আর কি। এটা হচ্ছে ইলেকট্রনের ধর্ম বা বৈশিষ্ট্য। আমরা যদি আরও একটি পরমাণুর গঠন দেখি, এবার আমরা অ্যালুমিনিয়াম পরমাণুর গঠন দেখব। অ্যালুমিনিয়ামের মোট ইলেকট্রন হচ্ছে 13টি। অ্যালুমিনিয়ামে ইলেকট্রন রয়েছে 13টি। তো আমরা যদি এবার আমরা যে সূত্রটা জানি 2n², তাহলে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে হচ্ছে 2 × 1² মানে 2টি, 2 নম্বর কক্ষপথে থাকবে 2 × 2² মানে 8টি,
3 নম্বর কক্ষপথে হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট আমাদের ইলেকট্রন রয়েছে 13টি। তো আমাদের এখানে 8টি এবং 2টি, মোট 10টি আমরা পেয়ে গেছি। তাহলে অবশিষ্ট থাকছে হচ্ছে 3টি, অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে হচ্ছে 3টি। তো এটাকে যদি আমরা দেখি চিত্রের সাহায্যে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের হচ্ছে নিউক্লিয়াস, এর প্রথম কক্ষপথে ইলেকট্রন রয়েছে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন রয়েছে 8টি এবং তৃতীয় কক্ষপথ বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 3টি। এইভাবে ইলেকট্রনগুলো অবস্থান করে পরমাণুতে আর কি। তো আমরা এখানে তামার পরমাণুর গঠন প্রণালী এবং অ্যালুমিনিয়াম পরমাণুর গঠন প্রণালী দেখলাম। আশা করি আমরা এখান থেকে অ্যাটম বা পরমাণুর গঠন প্রণালী এই বিষয়টি আমরা ক্লিয়ার হতে পেরেছি। আমরা এখন এর পরবর্তী বিষয়টি দেখব। এবার হচ্ছে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স। এখন আমরা প্রথমে জানব কারেন্ট কাকে বলে। তো প্রথমে আমরা জানবো হচ্ছে কারেন্ট কাকে বলে। আচ্ছা, বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি প্রবাহের হারকেই কারেন্ট বলে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বা এখান থেকে আমরা আরো বলতে পারি হচ্ছে ইলেকট্রন প্রবাহের হারকেই প্রবাহের কারেন্ট বলে। আচ্ছা, কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়। কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়। কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ভোল্টেজ কাকে বলে। তো ভোল্টেজ হচ্ছে এক প্রকার চাপ, অর্থাৎ মানে যে বল বা চাপের সাহায্যে ইলেকট্রনকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয় তাকে বলা হয় ভোল্টেজ। অর্থাৎ আমরা বলতে পারি যে বলের সাহায্যে কারেন্টকে বা ইলেকট্রনকে এক স্থান থেকে এক স্থান হতে অন্য স্থানে পাঠানো যায় তাকেই ভোল্টেজ বলে। এবং ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা এরপরে জানবো হচ্ছে রেজিস্ট্যান্স কাকে বলে। রেজিস্ট্যান্স কাকে বলে এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা জানি যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হয়। অর্থাৎ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হয়, তো যেই কারণে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহকে যে ধর্মের কারণে বাধাপ্রাপ্ত হতে হয় সে ধর্ম বা বৈশিষ্ট্যকে রেজিস্ট্যান্স বলে। অর্থাৎ রেজিস্ট্যান্স মূলত হচ্ছে বাধা, অর্থাৎ
পরিবাহীর যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় সেই ধর্মকেই রেজিস্ট্যান্স বলে। আচ্ছা, তো এখন আমরা আরেকটা জিনিস জেনে নিই। কারেন্ট পরিমাপ করা হয় অ্যামিটারের সাহায্যে। কার সাহায্যে? অ্যামিটার। অর্থাৎ যদি কোথাও আমরা কারেন্ট পরিমাপ করতে চাই তাহলে আমাদেরকে অ্যামিটার ব্যবহার করতে হবে। অর্থাৎ অ্যামিটার এর মাধ্যমে কারেন্ট পরিমাপ করা হয়। ভোল্টেজ পরিমাপ করা হয় ভোল্টমিটারের মাধ্যমে। অর্থাৎ যদি আমরা কোথাও ভোল্টেজ পরিমাপ করি তাহলে সেখানে আমাদের ভোল্টমিটার ব্যবহার করতে হবে। এবং রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় ওহম মিটারের মাধ্যমে। ওহম মিটার। অর্থাৎ যদি আমরা কোনো একটা পরিবাহীতে তার রোধ বা রেজিস্ট্যান্স নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে ওহম মিটার ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে আমরা বিদ্যুৎ কি বা কারেন্ট কি, ভোল্টেজ কি, রেজিস্ট্যান্স কি, এই বিষয়টা জানলাম। এবং আমরা আমাদের যে আজকে প্রথম অধ্যায়ের আলোচনার বিষয় ছিল ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি, এই বিষয়টি আমরা সম্পূর্ণ বুঝতে পারলাম। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।